আসসালামু আলাইকুম। আজকে একটা গুরুত্বপূর্ণ সার্কুলার নিয়ে আপনাদের কাছে আসছি। খুবই গুরুত্বপূর্ণ। আসলে গুরুত্বপূর্ণ এই জন্য বলছি, এটা আসলে মানুষ এইসব চাকরিতে বা এইসব জবে মানুষ টাকার জন্য যায় না। মানুষ দেশকে ভালোবেসে, তারপর ডিফেন্সের প্রতি ভালোবাসা থাকলে বা একটা ইউনিফর্মের প্রতি ভালোবাসা থাকলে এইসব প্রফেশনে মানুষ যায়, বা আমাদের ইয়াং জেনারেশনরা যায়। সে বাংলাদেশ সেনাবাহিনীতে এরকম একটা সার্কুলার হয়েছে সৈনিক পদে, জেনারেল এবং টেকনিক্যাল ট্রেডের জন্য। তো আসলে সার্কুলারটা অনেক আগে হয়েছে, আর 7-8 দিন মতো সময় আছে। আপনারা যারা আগ্রহী, বা আপনাদের ছোট ভাই ছোট বোন যারা আছে, যারা সদ্য এসএসসি, ম্যাট্রিক বা দাখিল পরীক্ষা দিয়েছে, ভোকেশনাল বা উন্মুক্ত যে কোনো বোর্ড থেকে, যে কোনো স্বীকৃত বোর্ড থেকে তাদেরকে আবেদন করাতে পারেন। আমি আজকে এই সার্কুলারটা নিয়ে এ টু জেড আপনাদেরকে ক্লিয়ার একটা কনসেপ্ট, ক্লিয়ারেন্স একটা দেওয়ার ট্রাই করব। প্রথমেই আসি আবেদন। এখানে মূলত দুইটা সেক্টরে সার্কুলার হয়েছে, একটা হচ্ছে জিডি, একটা হচ্ছে টিটি। জিডি বলতে এখানে যারা সাধারণ আছে, সাধারণ লাইন থেকে পড়াশোনা করছে, যেমন ধরেন এসএসসি, সায়েন্স, কমার্স বা আর্টস থেকে যারা পড়াশোনা করছে তাদের জন্য। আরেকটা হচ্ছে টিডি, এটা হচ্ছে মূলত টেকনিক্যাল লাইন, টেকনিক্যাল ট্রেড, যারা ভোকেশনাল বা ডিপ্লোমা লাইনে পড়াশোনা করছে তাদের জন্য। এখানে আপনার আবেদনের যোগ্যতা, আবেদনের টোটাল খরচ হবে হচ্ছে 300 টাকা। 200 টাকা হচ্ছে ওদের পরীক্ষা ফি, আর 100 টাকা হচ্ছে রেজিস্ট্রেশন ফি হিসেবে ওরা কাটবে। তারপর এই দুটো পদে আপনার কী কী যোগ্যতা থাকা লাগবে? প্রথমের যোগ্যতা হচ্ছে জিডি পদে আপনার বয়স অবশ্যই ন্যূনতম 17 বছর হতে হবে এবং সর্বোচ্চ 20 বছর হতে হবে। এটা যদি আপনার কত বছর হয়েছে এটা আপনি যদি বের করতে না পারেন, তাহলে অনলাইনে গিয়ে একটা যে কোনো সফটওয়্যারের মাধ্যমে আপনার বার্থডে দিলে, এরপরে ক্যালকুলেশন করলে আপনার অরিজিনাল এইজটা চলে আসবে। বা আপনার কোনো সিনিয়র ভাই থাকলে তাদেরকে জিজ্ঞেস করবেন কীভাবে বয়সটা বের করে দিতে হয়, ওরা করে দিবে। আর টেকনিক্যাল ট্রেডে যেটা সার্কুলারটা হয়েছে, ওদের সর্বোচ্চ বয়স হচ্ছে 21 বছর। অর্থাৎ ওদের 21 বছরের দিন বেশি হলেও, 1 ঘন্টা বেশি হলেও ওরা আবেদন করতে পারবে না। আবার 17 বছরের 1 ঘন্টা কম হলেও ওরা আবেদন করতে পারবে না। যাই হোক, এরপরে হচ্ছে জিডি ট্রেডের জন্য পড়াশোনা সংক্রান্ত যোগ্যতা হচ্ছে এসএসসি বা দাখিল বা কারিগরি বোর্ড থেকে বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম আপনাকে 3 পয়েন্ট পেয়ে আউট অফ 5 এর মধ্যে 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে, অন্যথায় আপনি আবেদন করতে পারবেন না। এরপরে হচ্ছে টেকনিক্যাল লাইনের জন্য সেম 3 পয়েন্ট পাইতে হবে আপনাকে কোনো ভোকেশনাল বা কারিগরি প্রতিষ্ঠান থেকে। এরপরে যারা টেকনিক্যাল ট্রেডে যারা সাধারণরা আবেদন করতে চান তারাই আবেদন করতে পারবেন। মনে করেন আপনি কমার্স বা আর্টস বা সায়েন্স নিয়ে পড়ছেন কিন্তু টেকনিক্যাল লাইনে আবেদন করতে চাচ্ছেন, তাহলে আপনাদের জন্য একটা সুযোগ রয়েছে। মিনিমাম 3 মাসের একটা ট্রেড কোর্স থাকা লাগবে। ট্রেড কোর্স বলতে যে কোনো টেকনিক্যাল লাইনে ওরা যে ট্রেডে চেয়েছে ওই ট্রেডে আপনার 3 মাসের একটা যদি ট্রেড কোর্স থাকে, তাহলে আপনি জেনারেল লাইনে হইলেও, মনে করেন আর্টসে বা কমার্সে হইলেও বা সায়েন্সে হইলেও আপনি টেকনিক্যাল লাইনে আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে আপনার একটা শারীরিক যোগ্যতা চাওয়া হয়েছে। এখানে শারীরিক যোগ্যতা আসলে বাংলাদেশ সেনাবাহিনীতে মূলত 5 ফিট 6 নিত আগে ন্যূনতম, এখন দেখছি 5 ফিট 5 ইঞ্চি ওরা ন্যূনতম যোগ্যতা চেয়েছে। এরপর ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি, এটা ছেলের ক্ষেত্রে অর্থাৎ পুরুষের ক্ষেত্রে। এরপরে মেয়েদের ক্ষেত্রে হচ্ছে 5 ফিট 1 ইঞ্চি, এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে 5 ফিট। এটাই অনেক কম আসলে, 5 ফিট 1 ইঞ্চি খুব বেশি উচ্চতা না, আবার 5 ফিটও খুব বেশি উচ্চতা না। অনেকেই আবেদন করতে পারবে, যার যার যোগ্যতা আছে তারা তাদের যোগ্যতার পরিচয় পরীক্ষা দিতে পারেন। এরপর ওজন, আপনার ছেলেদের ক্ষেত্রে ন্যূনতম ওজন হচ্ছে 50 কেজি হতে হবে, আর মেয়েদের ক্ষেত্রে ন্যূনতম হচ্ছে 47 কেজি। এরপর হচ্ছে বুকের মাপ। কেন স্বাভাবিক বলতে আপনি ঠিক যেভাবে থাকেন ওই অবস্থাকে স্বাভাবিক অবস্থা বলা হচ্ছে। আপনাদের ঘরে যদি কোনো মাপার ফিতা থাকে, ফিতা দিয়ে মেপে নেবেন কতটুকু আছে। আপনার স্ফীত অবস্থা বোঝা হচ্ছে আপনি সর্বোচ্চ পরিমাণ নিঃশ্বাস নিয়ে বুকটা ফুল অবস্থা হচ্ছে স্ফীত অবস্থায়, তখন মাপ নেবেন। তখন মেপে দেখবেন আপনার চাহিত পরিমাপ আছে কি না।
এটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে 0.76 মিটার, মেয়েদের ক্ষেত্রে এবং স্পিড হচ্ছে 0.81 মিটার, আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে স্বাভাবিক 0.71 মিটার এবং স্পিড হচ্ছে 0.76 মিটার। যাই হোক, এরপর হচ্ছে আপনার স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হইতে হবে আপনাকে, এবং যারা বিবাহ করেছেন তারা আবেদন করতে পারবেন না। অবশ্য 17-20 বছরের ছেলে মেয়ে অনেকেই বিবাহ করে ফেলে, তো এরকম যদি কেউ বিবাহ করে ফেলে থাকেন তাহলে অবশ্যই আপনাদের আবেদন করা উচিত নয়। এরপর হচ্ছে সাঁতার। আপনাকে, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের দেশে অনেক ছেলে মেয়েরাই সাঁতার জানে না। এটা অবশ্যই অবশ্যই আবেদন করতে পারবেন না অবশ্যই, কারণ আবেদন করতে পারবেন কিন্তু আপনাকে এই সাঁতার যেদিন টেস্ট নেবে, যেদিন আপনাকে সাঁতার পরীক্ষা নেবে সেদিন আপনি ফেল হয়ে চলে আসবেন। তো যারা সাঁতার জানেন না ভালোভাবে, ন্যূনতম 50 মিটার সাঁতার কাটতে পারেন না, তারা আবেদন করার আমি মনে করি প্রয়োজন নেই, নয়তো অযথাই আপনাদের বিনা এগুলা শ্রম হবে। এরপর আসি, আপনার কতগুলো এখানে গুরুত্বপূর্ণ কাগজপত্র লাগবে। এই কাগজপত্র সম্পর্কে আসলে অনেক নতুন প্রার্থীরা আইডিয়া রাখে না, কিভাবে কি জোগাড় করতে হবে বা কোন কোন বিষয়গুলো লাগবে, এগুলোর কনসেপ্টটা ওদের থাকে না, ওরা যেহেতু জুনিয়র। আমি একটু বলার ট্রাই করছি। সেটা হচ্ছে, আপনি যে এসএসসি পরীক্ষা দিয়েছেন ওটার সনদপত্র, তার সার্টিফিকেট আছে, সার্টিফিকেটের ফটোকপি এবং এটা সত্যায়িত করে নেবেন প্রথম। এরপর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান থেকে একটা প্রশংসাপত্র নেবেন, আপনার হেড টিচার বা যিনি দায়িত্বে আছেন এটাও আপনাকে ফটোকপি করে সত্যায়িত করে নিতে হবে। একটু পর টেকনিক্যাল ট্রেডে যারা আছেন, কোর্সের যোগ্যতা অর্জনের সপক্ষে যে আপনার যে সার্টিফিকেট দিচ্ছে, আপনি যে কোর্স করছেন কোর্সটার ফটোকপি সত্যায়িত লাগবে। এরপর হচ্ছে আপনার যে অভিভাবক আছে, অভিভাবকের যে সম্মতি আছে আপনি এই পোস্টে চাকরি করবেন, ওই রকম একটা সম্মতিপত্র রাখবে। প্রশ্ন করতে পারেন আসলে এই বিষয়ে অনেকেই জানে না এই অভিভাবকের সম্মতি সুযোগপত্রটা কি। এটা হচ্ছে মূলত আপনার অভিভাবক যে আপনাকে অনুমতি দিছে এই পোস্টে চাকরি করার জন্য বা এই পোস্টে চাকরির জন্য আবেদন করার জন্য, এটাই হচ্ছে মূলত সেটা। এটা যদি আপনি গুগলে গিয়ে অভিভাবকের সম্মতি সূচক সনদপত্র লিখে সার্চ দেন তাহলে দেখবেন অনেকগুলো মতো চলে আসছে, আপনি ওখান থেকে বেছে কম্পিউটার দোকানে গিয়ে একটা বানিয়ে নেবেন। তারপর হচ্ছে সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেয়া যে নাগরিকত্ব সনদ, যেটা আমরা ইউনিয়ন পরিষদ বা যার যার যেটা আছে এলাকা ভিত্তিক প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, তারপর উপজেলা, এখান থেকে আপনার নাগরিকত্ব সনদ নিতে হবে। তারপর প্লাস চারিত্রিক সনদও নিতে হবে, চারিত্রিক সনদ প্লাস নাগরিকত্ব সনদ দুটোটাই লাগবে আপনাদের। তারপর হচ্ছে যাদের জন্ম নিবন্ধন আছে, জন্ম নিবন্ধন সত্যায়িত ফটোকপি, বা জন্ম নিবন্ধন যাদের জাতীয় পরিচয়পত্র আছে, জাতীয় পরিচয়পত্র সত্যায়িত ফটোকপি, যে কোনো একটা থাকলে চলবে যেহেতু বয়স কম, যার যেটা আছে। তারপর হচ্ছে পিতামাতার, আপনার যে বাবা মা তাদের ভোটার আইডি কার্ডের সত্যায়িত ফটোকপি লাগবে। তারপর ছবি লাগবে 6 কপি, এটার নির্দিষ্ট একটা পরিমাপ দেওয়া হয়েছে। আপনারা যেখান থেকে ছবি তুলবেন বা সাফ করাবেন সেখানে গিয়ে ওদেরকে মাপটা বলে দিবেন, ওরা ওই মাপে বের করে দিবে আপনাকে। আর একটা বিষয়, এখানে ছবির পেছনের কালারটা অবশ্যই নীল অথবা আকাশি হইতে হবে, এবং আপনি যে জামা কাপড়গুলো পরবেন ছবি পরার সময় হালকা রঙের পরতে হবে, খুব বেশি গাঢ় রঙের পরা যাবে না, এটা নিষেধ করা হয়েছে। যেমন ধরেন টকটকে লাল, টকটকে হলুদ, এই ধরনের এগুলো পরা যাবে না। এরপর হচ্ছে আপনি যে সাঁতার পরীক্ষা দিবেন, সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য আপনি প্রয়োজনীয় পোশাক নিয়ে যাবেন, কেননা আপনি যদি প্রয়োজনীয় পোশাক নিয়ে না যান, তাহলে মনে করেন আপনি জিন্স প্যান্ট পরে গেছেন, এখন প্রয়োজনীয় পোশাক নাই, জিন্স প্যান্ট পরেই সাঁতার দিতে হবে। জিন্স প্যান্ট পরে আপনি কতটুকু সাঁতার কাটতে পারবেন সেটা আপনি ভালোই জানেন। তারপর হচ্ছে লিখিত পরীক্ষার জন্য আপনার যা যা লাগবে, কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল, ক্লিপবোর্ড, এগুলো সবগুলো নিয়ে যাবেন, এতে আপনার লিখিত পরীক্ষায় কষ্ট না হয়, কোনো সমস্যা না হয়। তারপর ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছেন তারা যে ক্ষুদ্র নৃগোষ্ঠী সেটার সার্টিফিকেট লাগবে এবং সেটা সত্যায়িত করা লাগবে। এরপরে নির্বাচন পদ্ধতি এখানে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আপনাদের প্রাথমিক দিক দিয়ে প্রাথমিকভাবে স্বাস্থ্য পরীক্ষা করা হবে, এটা তেমন জোর দিয়ে করা হবে না। এরপর হচ্ছে শারীরিক পরীক্ষা করা হবে, মানে আপনার শরীরে কোনো ত্রুটি আছে কিনা, কোনো ত্রুটি থাকলে আপনাকে ওখান থেকে বাদ করে দিবে। এরপরে এই দুইটা বিষয়ে যদি আপনি সফল হন তাহলে আপনাকে দিতে হবে লিখিত পরীক্ষা। টোটাল বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান 4টা বিষয়, পাশাপাশি বুদ্ধিমত্তা,
এসব বিষয়ের উপর আপনাকে লিখিত পরীক্ষা দিতে হবে। এই লিখিত পরীক্ষায় টিকলেই মূলত আপনি ভাইবার জন্য যোগ্য হবেন, এবং ভাইভাতে যদি টিকে যান তাহলে আপনার চাকরি হয়ে যাবে। এরপর হচ্ছে যারা মূলত আবেদন করতে পারবেন না, যাদের বিরুদ্ধে মামলা আছে এবং তাদের সাজা হয়েছে, ওরাই আবেদন করতে পারবেন না। মামলা হলে সমস্যা নাই, কিন্তু যদি সাজা হয়ে যায় তারা আবেদন করতে পারবেন না। তারপর যারা সরকারি চাকরি থেকে বরখাস্ত হয়েছে এবং কোনো সামরিক প্রশিক্ষণ থেকে বরখাস্ত হয়েছে, ওরা আবেদন করতে পারবেন না। এরপর হচ্ছে এই পোস্টে যদি আপনি চাকরি পেয়ে যান তাহলে আপনাকে 36 সপ্তাহের একটা প্রশিক্ষণ নিতে হবে, মৌলিক প্রশিক্ষণ। তারপর এটা অবশ্যই আপনাকে নিতে হবে, যেহেতু আপনি ফোর্সে গেছেন। এরপর হচ্ছে আপনি কোন ট্রেডে আবেদন করছেন, ট্রেড কোড টোড এখানে সব নিচে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। আবেদনের সময় কোডটা লাগবে। এটা যদি আবেদন করতে আপনি কোনো কম্পিউটারের দোকান যান তাহলে ওরা বুঝবে, ওদেরকে বলতে হবে না, কারণ ওরা এগুলো রেগুলারই করে। আর আপনি যদি মোবাইলে করতে চান কোনো বড় ভাইয়ের সহযোগিতা নিয়ে করে নেবেন, আর নিজে যদি করতে পারেন খুব ভালো। এরপরে যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে আবেদনের ধাপসমূহ। এটা যদি আপনারা কোনো কম্পিউটার দোকানে করতে চান ওরা করে দিবে। আর আপনার যদি ব্যক্তিগত জ্ঞান থাকে তাহলে আপনি নিজে করবেন, কোনো সমস্যা নাই। ডিটেল এখানে দেওয়া হয়েছে। সাধারণ পদে কীভাবে করবেন, টেকনিক্যাল পদে কীভাবে করবেন। আরেকটা বিষয় হচ্ছে এখানে বিএনসিসি যারা করছে তাদের জন্য একটা ফ্যাসিলিটি আছে, তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে হচ্ছে যারা সেনা সন্তান, মানে যারা সেনাবাহিনীর সন্তান, তাদেরকে একটু ফ্যাসিলিটি দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো যারা সেনা সন্তান, যারা বিএনসিসি করেছেন তারা অবশ্যই আবেদনে সেটা উল্লেখ করবেন। এটাই হচ্ছে বিষয়। এরপরেও যদি আপনাদের কোনো বিষয়ে প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আমি ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দিব যথোপযুক্ত, এবং ক্লিয়ার করে দিব আপনাদের টোটাল কনসেপ্টটা। যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন, আমি আপনাদেরকে যথার্থ উত্তর দেওয়ার ট্রাই করব। এই হচ্ছে বিষয়। আমি সার্কুলারটা কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনাদের যদি প্রয়োজন হয় ওখান থেকেও দেখতে পারবেন। ভিডিও আর লম্বা করছি না, ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।